নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। 4 তারিখ এই রাজ্যে নির্বাচনের ফলাফল বেরোনোর পর আমরা মোটামুটি নিউজ ফিডে কয়েকটা জিনিস একদম ছেপে গেছে। এক, তৃণমূল ভেঙে যাওয়া। দুই, তৃণমূল নেতাদের উপর ডিম এবং টমেটো ট্রিটমেন্ট। এবং সবথেকে বড় কথা, বিগত কয়েকদিন ধরে তৃণমূল একদম ভেঙে ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে এবং ভাইপোকে কিভাবে রগরানি দেওয়া হচ্ছে, যে কোনো দিন যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হবে। এইসব খবর নিয়ে যখন আমরা ভুলে আছি, তখন কিন্তু পিছনে এক বড় রকমের রাজনৈতিক সমীকরণ বদলের ইঙ্গিত আসছে। এমন কিছু ঘটতে চলেছে যেটা পশ্চিমবঙ্গের রাজনীতি তো বটেই, সামগ্রিকভাবে ভারতবর্ষের যে রাজনীতির চেনা ছক আমরা চিনি, সেই সমস্ত সমীকরণ কিন্তু ওলট পালট হয়ে যেতে চলেছে। এবং সেই জায়গার দিকে তাকালে আগামী দিন যে পরিমাপে আমরা রাজনীতিকে দেখতে পাই, তার ব্যাপকতা আরও বৃদ্ধি পাবে, সেটা অনস্বীকার্য হয়ে যাচ্ছে। কি পরিবর্তন আসছে? প্রথমেই আমরা বাংলা দিয়ে শুরু করব। বাংলাতে যে খবরটা সামনে আসছে সেটা হচ্ছে, বিজেপির এত ব্যাপক জয়ের পরে এই 1 বছর হলো যিনি রাজ্য সভাপতি হয়েছেন, সেই শ্রমিক ভট্টাচার্য, তিনি খুব সম্ভবত রাজ্য সভাপতির পদ থেকে সরে যাচ্ছেন। এখন দেখুন, এই ধরনের খবরের কোনো সরকারি বা অফিসিয়াল কথা তো সামনে আসে না, রাজনীতির ময়দানে কোনো সময়ই সেটা হয় না। শুধুমাত্র যখন ঘটনাটা ঘটে তখন আমরা তার রাজনৈতিক যে সত্যটা সেটা সামনে জানতে পারি। এখন প্রশ্ন আসছে যে শ্রমিক ভট্টাচার্য, তার নেতৃত্বে, তার সেনাপতিত্বে যেখানে বঙ্গ বিজেপি এত বড় ঐতিহাসিক জয় পেল, তারপরই শ্রমিক ভট্টাচার্যকে সরিয়ে দেওয়ার জল্পনা কেন হচ্ছে? আসলে এখানে এখনও কিছু মিডিয়া আছে যারা কথাটাকে নেগেটিভ হিসেবে ব্যবহার করছে। সরিয়ে দেওয়া কথাটার মধ্যেই একটা কোথাও নেগেটিভিটি রয়েছে, যে শ্রমিক ভট্টাচার্যকে বোধহয় কোথাও কেউ পছন্দ করছে না, সেই কারণে তাকে আর এই পদে চাওয়া হচ্ছে না। না, আসল ঘটনা তা কিন্তু নয়। আসল ঘটনা হচ্ছে, শ্রমিক ভট্টাচার্যের সেনাপতিত্বে যে ঐতিহাসিক জয় এসেছে, সেটাকে কেন্দ্রীয় নেতৃত্ব আরও ব্যাপকভাবে স্যালুট জানাতে চাইছে, সেটার স্বীকৃতি আরও বড় মাপের দিতে চলেছে। আর সেই জন্যই খুব সম্ভবত আগামী দিনে কেন্দ্রীয় মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে মাননীয় শ্রমিক ভট্টাচার্যকে দেখা যাবে। এবং বিজেপি যেহেতু এক ব্যক্তি এক পদ এই নীতিতে বিশ্বাস করে, সেই ক্ষেত্রে যখন তিনি কেন্দ্রীয় পূর্ণমন্ত্রিত্ব পেতে পারেন, এরকম সম্ভাবনা তৈরি হবে, তখন তিনি অটোমেটিক্যালি রাজ্য সভাপতির পদ ছেড়ে দেবেন এবং তার জায়গায় নতুন একজন আসবেন। কেন কেন্দ্রীয় মন্ত্রী থেকে করা হচ্ছে? এক তো পুরস্কারের জায়গাটা রইল, দ্বিতীয় কথা হচ্ছে, শ্রমিক ভট্টাচার্য হচ্ছেন সেই আদি বিজেপিদের অন্যতম, যে সময় এই রাজ্যে কেউ বিজেপি করার কথা ভাবতও না। সেই সময়ে নীতি আদর্শকে আঁকড়ে রেখে দলটাকে এত দিন ধরে টেনে নিয়ে চলছেন এবং এই জায়গায় আজকে তার সেনাপতিত্ব এসছে, সেই জায়গাটা সামনে আসছে। তাছাড়াও আর একটা বড় ব্যাপার যেটা শোনা যাচ্ছে, শ্রমিক বাবুর শারীরিক অবস্থা। তিনি আপাতত কিছুদিন আগেই একটা বড় মেজর অপারেশনের মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে, তাকে হসপিটালাইজড হতে হয়েছিল। এবং আপনারা জানেন, এই তৃণমূলী হারমাদরা এই শ্রমিক বাবুর উপর কী পরিমাণ প্রাণঘাতী হামলা করেছিল। ঈশ্বরের অসীম করুণা যে শ্রমিকবাবু তারপর বেঁচে ফেরত এসেছেন। সুতরাং সেই জায়গা থেকে সেই শারীরিক অসুস্থতাটাও একটা বড় কারণ হয়ে উঠছে, যেখানে এখন বিজেপি যেভাবে বঙ্গ বিজেপিটাকে গড়তে চাইছে, সেখানে শ্রমিকবাবুকে যে পরিমাণ দৌড়ঝাঁপ করতে হবে, তার থেকে তার প্রাজ্ঞতাটাকে মন্ত্রিত্বের কাজে লাগানোটা অত্যন্ত জরুরি। আর একটা পক্ষ অবশ্য বলছে যে কেন্দ্রীয় মন্ত্রিত্বের এখানে আরও অনেকে দাবিদার রয়েছেন, আরও আগে থেকে যারা সাংসদ রয়েছেন, সেরকম কিছু নাম নিয়ে আলোচনা রয়েছে। সেক্ষেত্রে শ্রমিকবাবুকে আরও কোনো বৃহত্তর দায়িত্ব, কোনো বোর্ডের চেয়ারম্যান, এই ধরনের কিছু করা হতে পারে। যাই হোক, সব মিলিয়ে শ্রমিকবাবু কিন্তু রাজ্য সভাপতির পদ থেকে সরে যেতে পারেন। কেন? একটু পরে তার ব্যাখ্যাটাই আসছি। তাহলে সেকেন্ড যে প্রশ্নটা আসছে, যে শ্রমিক ভট্টাচার্য যদি সরে যান, তাহলে এক্ষেত্রে কে নেতৃত্বে আসবেন বা কে রাজ্য সভাপতি হবেন? দেখুন, আবারও বলছি, এটা বিজেপি, সুতরাং যতক্ষণ পর্যন্ত না সেই সিদ্ধান্ত সামনে আসছে, বলাটা রীতিমতো মুশকিল। কিন্তু যেটুকুনি শোনা যাচ্ছে, দুটি নাম নিয়ে খুব চর্চা চলছে। একটা হচ্ছে জ্যোতির্ময় সিং মাহাতো, আর আরেকটি নাম হচ্ছে লকেট চট্টোপাধ্যায়। লকেট চট্টোপাধ্যায়ের দিকে পাল্লা ভারী আছে, কেননা এখানে যদি একজন মহিলা সভানেত্রীকে তুলে নিয়ে আসা হয়, সেক্ষেত্রে এই যে মহিলা ভোট ব্যাংক রয়েছে বা সংগঠনটাকে আরও চাঙ্গা করা, সেটা অন্য একটা মাত্রা পাবে। প্লাস লকেট চট্টোপাধ্যায় কিন্তু এর আগে মহিলা যে সংগঠনটা, শাখা সংগঠনটা ছিল, তার রাজ্য সভাপতি হিসেবে, সভানেত্রী হিসেবে কিন্তু দুর্দান্ত কাজ করেছেন। সুতরাং সংগঠনকে এরকম সর্বব্যাপক স্তরে কাজ করার একটা তার অভিজ্ঞতা রয়েছে। জ্যোতির্ময় সিং মাহাতোও কিন্তু খুব একটা পিছুয়ে নেই, সঙ্গের খুব চয়েসের লোক রয়েছেন। সুতরাং এই দুজনের মধ্যে একজন হতে পারেন এবং এক্ষেত্রে তাদের তারুণ্যটা কিন্তু একটা বড় পজিটিভ পয়েন্ট রয়েছে। এই তারুণ্যের কথা বললাম বলে আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, যে খবরটাও সামনে আসছে, শুধুমাত্র রাজ্য সভাপতির পদ নয়,
আমূল খোল নলচে বদলে যেতে চলেছে বিজেপির সংগঠনের, একদম নিচু তলা থেকে শুরু করে সর্বোচ্চ স্তর অবধি একটা ব্যাপক রদবদল হতে চলেছে এবং সেখানে প্রচুর প্রচুর নতুন মুখকে এবার কিন্তু সুযোগ দেওয়া হবে। কেন এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তার কারণ হচ্ছে, দেখুন, বিজেপি যেটা বিশ্বাস করে, তারা এই পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে এবং যেভাবে ডাবল ইঞ্জিনের কাজ শুরু হয়েছে এবং আগামী দিনে আরও ব্যাপকভাবে হবে, সেখানে বিজেপি এই রাজ্য থেকে আগামী 15, 20, 25, 30 বছর অন্তত রাজত্ব করবে, এমনটাই বিজেপির নেতৃত্ব বিশ্বাস করে। ফলে এই দীর্ঘমেয়াদী রাজত্ব যদি কায়েম করতে হয়, সেক্ষেত্রে সংগঠনকে কিন্তু অত্যন্ত মজবুত করতে হবে। কেননা 2026-এর যে নির্বাচন হয়েছে, সেখানে না মমতা ভোটটা কিন্তু বেশি ভোট ছিল, বিজেপির সংগঠনের জন্য প্রচুর পরিমাণে ভোট এসছে এমন কিন্তু নয়। সুতরাং সেই সংগঠনের যে ফাঁক ফোকরগুলো আছে, সেগুলোকে বুঝে সেগুলোকে বোঝাতে হবে এবং সেখানে কিন্তু টকবগে তরুণ মুখ চাই, কেননা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা এখানে করতে হবে। এবার তার থেকেও আর একটা বড় কথা হচ্ছে, নতুনদের সুযোগ দেওয়ার কথা হচ্ছে এই কারণেই, দেখুন, বিরোধী রাজনীতি করা সবসময়ই শক্ত, শাসকের চোখে চোখ রেখে লড়াই করা সেটা সবসময়ই টাফ। সেখানে পুলিশি অত্যাচার থেকে আরম্ভ করে ভুয়ো কেসে ফাঁসিয়ে দেওয়া অনেক কিছু ব্যাপার রয়েছে। কিন্তু নতুনদের যদি এখন শাসন ক্ষমতায় থাকার সময় ক্ষমতা দেওয়া হয় বা সামনে নিয়ে আসা হয়, তারা যদি ভুল ত্রুটি করেও ফেলে, সেটা সংশোধনের কিন্তু যথেষ্ট সময় পাওয়া যাবে এবং সাপোর্ট পাওয়া যাবে। সুতরাং এটাই যোগ্য সময় হচ্ছে নেতৃত্বে প্রচুর পরিমাণ নতুন রক্ত সঞ্চালনের, যারা আগামী দিনের এই বঙ্গ বিজেপিটাকে চালিকা শক্তি হবে এবং সেই জন্যই পুরো খোল নলচেটা কিন্তু বদলে দেওয়ার পরিকল্পনা চলছে এবং প্রচুর নতুন মুখের সেখানে কিন্তু একটা জায়গা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এবার এখানে আরেকটা প্রসঙ্গ উঠে আসছে যে এই যে জায়গাটা হচ্ছে, সেখানে তৃণমূলরা ঢুকে পড়বে না তো, বিশেষ করে ওই সাংসদের যে 19 জনের ব্লকের কথাটা শোনা যাচ্ছে সেই জায়গাটা। দেখুন, আগেও একটা আমি প্রতিবেদনে আপনাদের বলেছিলাম, যেখানে অনেকেই আপনারা আমাকে প্রশ্ন করেছিলেন যে আপনার স্টান্সটা চেঞ্জ হয়ে গেল। না, আমার স্টান্স চেঞ্জ হয়নি, আমার স্টান্স যা ছিল তা আছে এবং আগামী দিনেও থাকবে। আমার লড়াইটা হিন্দুত্বের জন্য, আমার লড়াইটা দেশের জন্য। সেখানে দেশের স্বার্থ রক্ষা করতে, হিন্দুদের স্বার্থ রক্ষা করতে যদি কোনো বিগার কজে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় এবং নিঃশর্ত হয়, সেখানে আমার জায়গাটা থাকছে। কিন্তু যদি সেখানে হিন্দুদের যারা বিরোধী, যারা হিন্দুদের অপমান করে, হিন্দুদের এতদিন ক্ষতি করে এসছে, তাদেরকে জামাই আদর করা হয়, তাদের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ ছিল, আছে, থাকবে এবং আগামী দিনে প্রয়োজন হলে এর জন্য আমি রাজনীতির ময়দানে নামবো। এটা আমার ঘোষিত স্টান্স, এর থেকে কোনো রকম কোনো ডিফার হবে না। এবার যে প্রসঙ্গটা আমি দুদিন আগে বলছিলাম, যেটা নিয়ে আপনারা প্রশ্ন তুলছিলেন, যে আমি বলেছিলাম বাংলায় যে এই সাংসদদের ভাঙতে হচ্ছে, এই নির্দেশ শুভেন্দু বাবুর কাছে এসেছিল একদম কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে এবং সেখানে একজন অনুগত দলীয় কর্মী হিসেবেই শুভেন্দুবাবু এই জায়গাটাকে এক্সিকিউট করেছেন। সুতরাং এই জায়গাটাকে মাথায় রাখতে হবে, কেন্দ্রীয় নেতৃত্বের কাজ করতে গিয়ে সেখানে জনতা কি ভাবছেন সেই জায়গাটাকে বেশি গুরুত্ব দেওয়ার জায়গা ছিল না। এটা বিগার কজে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সেটা যে কতখানি সত্যি, এই খবর থেকে সেটা প্রমাণিত হয়ে যাচ্ছে। লক্ষ্য 2/3 সংখ্যাগরিষ্ঠতা তৃণমূলের পর এবার আরও এক বিরোধী দল ভাঙাচ্ছে এনডিএ। যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে, শিবসেনা, যেটা উদ্ধব ঠাকরে গোষ্ঠী আছে, সেই অংশটাও কিন্তু এবার ভেঙে চুরমার হতে চলেছে। অর্থাৎ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই যে জুলাই মাসে যে মনসুন সেশন হবে, যেখানে প্রচুর প্রচুর বিল আসছে, যেখানে সংবিধানের অ্যামেন্ডমেন্ট করতে হবে এবং 2/3 গরিষ্ঠতা, এই সেগমেন্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং সেই জন্যই কিন্তু পশ্চিমবঙ্গেও তৃণমূলের এই ভাঙার যে তোড়জোড়, সেটাকে করতে হয়েছে। যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হোক যে এরা এনডিএতে ঢুকছে, এখানে তারা নিজে থেকেই ভাঙছে, না, এখানে একটা ইনিশিয়েশন হয়েছিল এবং সেই ইনিশিয়েশনের আলটিমেট রেজাল্টটাও কিন্তু চোখে দেখা যাচ্ছে। সেই রেজাল্টটা কি, যেটা এতদিন তৃণমূল কংগ্রেস একটা দাবি করছিল যে যারা বিরোধী জোটে আছে এরকম কোনো কিছু হচ্ছে না, কেউ মমতা ব্যানার্জিকে ছেড়ে যাচ্ছে না, যারা করেছে তাদের নামগুলো সামনে আসুক ইত্যাদি প্রভৃতি করার চেষ্টা করছিল না। আসলে ম্যাচটা তৃণমূল হেরে গেছে, ম্যাচটা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি হেরে গেছে, শুধু এটাকে টেনে টুনে নিয়ে একদম লাস্ট ওভারে নিয়ে আসার চেষ্টা করছিল, একটা কোথাও গিয়ে উত্তেজনা তৈরির চেষ্টা করছিল, কিন্তু সেটা লাভ হয়নি। আজকে সংবাদ মাধ্যমেই প্রকাশ হয়ে গেছে যে এই যে এনডিএ ব্লকটাকে যুক্ত হলে গেলে তৃণমূলের যে 19 জন সাংসদের সইয়ের দরকার আছে, সেই 19 জন সাংসদের সই চলে এসছে। কাদের কাদের নাম সেই তালিকায় রয়েছে, সেই তালিকাও সামনে চলে এসছে। কাকলি ঘোষ দস্তিদার, সেখানে লেখা রয়েছে তিনি হচ্ছেন চিফ হুইপ। এছাড়া রয়েছে শতাব্দী রায়, যার নাম লেখা রয়েছে উপদলনেতা।
এরপর পরপর পর্যায়ক্রমে যারা সই করেছেন, বাপি হালদার, যাকে মথুরাপুরে এবার অভিষেক ব্যানার্জি ভাইপো একদম জামাই আদর করে টিকিট দিয়েছিল, সেই বাপি হালদারের নাম রয়েছে। শর্মিলা সরকার আবারও নতুন সাংসদ, তাকেও এবার প্রথম টিকিট দেওয়া হয়েছিল। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে, জগদীশ বর্মা বসুনিয়ার নাম রয়েছে, অসিত মালের নাম রয়েছে, অরূপ চক্রবর্তী, কালীপদ সোরেন এবং দীপক অধিকারী দেব, মানে যে দেব বলছিল যে আমি সব নতুন তৃণমূলে নেই, আমি দিদির সঙ্গেই আছি, না, সই তিনি করে দিয়েছেন। এছাড়াও কাদের নাম আসছে, এরপর নাম আসছে জুন মালিয়া, পার্থ ভৌমিক, 13 নম্বরে খলিলুর রহমানের নাম রেখেছি বটে, বাট ওই যে লিস্টটা পাওয়া গেছে সেখানে 13 নম্বরে কেউ সাইন করেননি। আনলাকি 13 বলে কি 13 নম্বরে যার নামটা থাকবে তিনি ভোকারটা হয়ে যেতে পারেন ভবিষ্যতে, এরকম কোনো সম্ভাবনা রয়েছে। যাই হোক, তাদের সেন্টিমেন্টের ব্যাপার তারা জানেন। যাই হোক, এর পরপর যে নামগুলো এসছে, খলিলুর রহমান, আবু তাহের খান, ইউসুফ পাঠান, মিতালি বাগ, মালা রায়। এরপর ওই সিকোয়েন্সে নাম না থাকলেও পৃথকভাবে আরও দুটো নাম দেখা যাচ্ছে, যার মধ্যে একটা হচ্ছে রচনা বন্দ্যোপাধ্যায়, আর একটা হচ্ছে ভাইপোকে সেনাপতি মানা, নিজের অভিভাবক মানা, নিজের নেতা মানা সায়নী ঘোষ, হিন্দু বিরোধী সায়নী ঘোষ, তার নামও কিন্তু এই লিস্টে রয়েছে। যদিও পৃথক এই নামগুলো দেখে অনেকেই যখন প্রশ্ন তুলছেন, তখন এই বিদ্রোহী ব্লকের বক্তব্য হচ্ছে যে এরা পরবর্তীকালে এসে সাইন করেছেন, ইনিশিয়ালি এরা ছিলেন না, যারা ছিলেন তারা হয়তো অনেকে বেরিয়ে গেছেন। তো এইসব করে এই 19 জনের নাম চলে এসছে। অর্থাৎ এই 19 জনের সই হয়ে যাওয়া মানে এটা নিশ্চিত হয়ে যাচ্ছে বিধানসভাতে যেরকম তৃণমূল কংগ্রেসটা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির হাতছাড়া হয়েছে, লোকসভাটাও কিন্তু সেই একই জিনিস হতে চলেছে, সেটাও কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতছাড়া এবার হচ্ছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে না পার্টির লোগো থাকবে, না পার্টির রেজিস্ট্রেশন থাকবে, না পার্টির ফান্ডটা থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কিছু থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় নিঃস্ব হয়ে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে যে সাজেশনটা দিয়েছিলাম যে বাটি হাতে কালীঘাটে বসে থাকতে হবে, ঠিক সেই জায়গাটাই তৈরি হয়ে গেছে। রাজ্যসভাতে তো একের পর এক রেজিগনেশন চলছে, সেখানেও কোনো রকম কিছু নেই। তাহলে কি হচ্ছে এবার? তাহলে যে জায়গাটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদ আরও বাড়ছে। কীরকম করে বিপদটা বাড়ছে আপনারা জানেন, এতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে টানটানি হচ্ছিল, তার অফিসে সিআইডিএন হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসেও হয়েছিল বটে, কিন্তু মেনলি টার্গেটটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল। কিন্তু এবার সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখ থেকে এই মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বিস্ফোরক কথা শোনা গেল। 635 কোটি টাকার কেলেঙ্কারি মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, তার প্রাইমারি রিপোর্ট মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে চলে এসছে। এই প্রত্যেক বছর ঢাকঢোল পিটিয়ে যে বিজিবিএস, বিজনেস গ্লোবাল বিজনেস সামিট, কী সব করতেন না, বিশ্ব বাংলা সামিট, তো সেইখানে 635 কোটি টাকার দুর্নীতি হয়েছে। যে বিশ্ব বাণিজ্য সম্মেলনে প্রত্যেক বছর লক্ষ লক্ষ কোটি টাকার মৌ চুক্তি স্বাক্ষরিত হতো, আর তারপর সেগুলো মৌমাছি হয়ে উড়ে চলে যেত, আর দিদিমণির নাম সেই থেকে মৌ দিদি হয়ে গেছে, সেই বিশ্ব বাণিজ্য সম্মেলন, সেখানে 635 কোটি টাকার দুর্নীতি হয়েছে। ডেফিনেটলি এটা নিয়ে তদন্ত হবে, এবং এই আর্থিক তছরূপ যদি ধরা পড়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোমরেও দড়ি পড়ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কেও জেলে যেতে হবে। যেভাবে সিআইডি অভিষেক ব্যানার্জিকে ডেকে কালকে 5.5 ঘন্টার রগরানি দিয়েছে, কাঁধ ঝুলে গেছে, চোয়াল ভেঙে গেছে, ঠিক সেই জায়গাটা মমতা ব্যানার্জির এবার হতে চলেছে, সেই জায়গাটা এনশিওর হয়ে গেছে। তাহলে এইদিকে যখন একদিকে ডাবল ইঞ্জিনের সরকার ছুটছে, একদিকে যখন মমতা অভিষেকের জেল যাওয়ার নিশ্চিত হয়ে যাচ্ছে, তাহলে কি বিরোধী রাজনৈতিক পরিসরটা একদম শূন্য হয়ে যাবে? না, এখানেই আসছে সবথেকে বড় টুইস্ট, যে কথাটা বলে প্রতিবেদনটা শুরু করেছিলাম, যে এমন পরিবর্তন আসছে, এমন রাজনৈতিক সমীকরণ চেঞ্জ হচ্ছে, যেটা আমূল বদলে দেবে এই রাজ্য তথা সারা ভারতবর্ষের রাজনীতি। কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন সোনিয়া গান্ধীর সঙ্গে দুবার মিটিং করেছিলেন, অভিষেক ব্যানার্জি যখন রাহুল গান্ধীর সঙ্গে মিটিং করে এলো, তখনই জল্পনাটা ছড়িয়েছিল যে এমনিই তো হাত থেকে সব কিছু চলে গেছে, তাহলে মমতা ব্যানার্জি কী করবে, ভাইস প্রেসিডেন্ট হয়ে কংগ্রেসে যোগদান করবেন। শুধু সেই জায়গাটাতে থেমে নেই, এরপর কংগ্রেস একটা আপৎকালীন ভিত্তিতে নিজের শীর্ষ নেতাদের ডাকে এবং একটা বৈঠক করে, এবং সেখানে একটা জিনিস নিয়ে আলোচনা হয়েছে, যেটা কিন্তু এই রাজনৈতিক সমীকরণের বদলের কথাটা খুব বড় করে উঠে আসছে। কি সেটা হচ্ছে, বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে এই আঞ্চলিক দলগুলো দিয়ে হবে না, অখণ্ড কংগ্রেস তৈরি করতে হবে, এবং বিজেপির বিরুদ্ধে লড়াইটা 1:1 তৈরি করতে হবে। যদিও এটা অনেকটা সোনার পাথর বাটির মতো, এটা হওয়া খুব শক্ত রয়েছে, কিন্তু চারিদিকে যদি তাকান, যেসব আঞ্চলিক দলগুলো আছে সেগুলো কিন্তু ক্রমশ ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। যেমন কিছুদিন আগেই যখন লোকসভা নির্বাচন হয়েছে, ওড়িশা থেকে বিজু জনতা দল, সেটা ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস হয়ে গেছে। ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন টিকে আছে বটে, এবার তাদের অবস্থাও খুব একটা ভালো নয়।
বিহারে আরজেডির অবস্থা খুব খারাপ। আগামী দিনে জেডিইউ তার কি অস্তিত্ব থাকবে যতই তারা এনডিএর শরিক হোক, এইরকম প্রশ্ন উঠছে। ওদিকে অন্ধ্রপ্রদেশে, তেলেঙ্গানাতে বিআরএস যে তৈরি করার চেষ্টা করছিল, সেখানেও তাদের অবস্থা খারাপ হয়েছে। ফলে সমস্ত দিকেই আঞ্চলিক দলগুলোর খুব ছিন্ন ভিন্ন অবস্থা রয়েছে। এমনকি যে দাক্ষিণাত্য রাজনীতি, যেখানে এখনও সেইভাবে বিজেপি দাগ কাটতে পারেনি, সেই তামিলনাড়ুর দিকে তাকান। সেখানে এবার টিভিকে ক্ষমতায় এসছে বটে, এবার দুটো আঞ্চলিক বড় শক্তি ডিএমকে এবং এআইডিএমকে, তারা কিন্তু একদম ছিন্ন ভিন্ন হয়ে গেছে। ফলে বিজেপি যে স্ট্র্যাটেজিতে এগোচ্ছে, সেখানে আগামী দিনে সারা ভারতবর্ষে বিজেপির সঙ্গে পাঙ্গা নেওয়ার মতো সেরকম আর কোনো দল থাকবে না। আর এই জায়গাটায় বিজেপির যে দৌড়টা আছে, সেটাকে থামাতে গেলে 1:1 লড়াইটা নিয়ে যাওয়ার দরকার আছে। আর সেখানে এই মমতা ব্যানার্জিরা এতদিন নিজেদেরকে বিশাল বড় হনু নেতা নেত্রী মনে করতেন, এদেরকে দিয়ে আর হবে না, সেটা এরা নিজেরাও বুঝে গেছেন। এদের একটা আশ্রয়ের দরকার আছে। তাহলে এই যখন সম্ভাবনা তৈরি হয়েছে, তাহলে এই বিজেপিকে রুখতে কি একটা অখণ্ড কংগ্রেস তৈরি করা যায়? কারণ এই সমস্ত দলগুলো কিন্তু কংগ্রেস ভেঙেই তৈরি হয়েছিল। ফলে সেই জায়গাটার একটা চেষ্টা শুরু হয়েছে। আর সত্যিই যদি এই 1:1 লড়াইটা করতে পারে, তাহলে কিন্তু অনেক সমীকরণ বদলে যাবে। যদিও তার আগে এই যে জুলাই মাস আসছে, সেখানে দুটো বড় জিনিস হতে চলেছে বলে শোনা যাচ্ছে। একটা 1 নেশন 1 ইলেকশন, একটা ডিলিমিটেশন, এবং তার ফলে আরও অনেক সমীকরণ চেঞ্জ হয়ে যাবে। সেটা কি, সেটা হয়তো অন্য কোনো এপিসোডের ডিটেলসে আলোচনা করব। কিন্তু সামগ্রিকভাবে যে ছবিটা তৈরি হচ্ছে, সেখানে কিন্তু বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপট শুরু হচ্ছে। এবং সেই বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে তাকালে, এই ভাইপো জেলে গেল কি না, কেউ ডিম খেলো কি না, কেউ অ্যারেস্ট হলো কি না, এইগুলো কিন্তু আগামী দিনে সত্যিই খুব ফিকে পড়ে যাবে। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো সেগুলোকে মনে হচ্ছে একটা অলিক কল্পনার জায়গা, কিন্তু যত দিন এগোবে, বিশেষ করে জুলাইয়ের মাঝামাঝি এলে মেন চর্চার জায়গা কিন্তু এটাই চলে আসবে। সেই সম্ভাবনা, যেটুকুনি মিডিয়া রিপোর্ট আমাদের সামনে আসছে, সেই জায়গা থেকে ক্রমশ উজ্জ্বল হয়ে যাচ্ছে। কি বলবেন, সত্যিই কি বিজেপির খোলনলচে পুরোপুরি বদলে যাবে এবং সেখানে তরুণ রক্ত সঞ্চালনের ফলে আগামী দিনের বিজেপি তৈরির প্রসেসটা শুরু হয়ে যাবে? সত্যিই কি এই বিজেপিকে রুখতে অখণ্ড কংগ্রেস তৈরি হবে, এবং সেই অখণ্ড কংগ্রেস তৈরি হলে সত্যিই কি বিজেপিকে রুখতে পারবে? কি মনে হয় আপনাদের? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।